নানা ষড়যন্ত্রে ব্যাহত গণতন্ত্র। লন্ডনে তারেক রহমান কাতারে করিডোর নিয়ে সরকারের বিরুদ্ধে গোপনে আলোচনার অভিযোগ। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি কাল, বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার। সিলেটে ভারী বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে। হাতিয়ায় ট্রলার ডুবিতে 2 জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ 5, যোগাযোগ বিচ্ছিন্ন সন্দ্বীপ। অবৈধ আয়ের অর্থ বাজেটের রাজস্ব খাতে আনবার সুযোগ ছিল বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। কর আদায়ে 10 দফার সুপারিশ। দুর্নীতি নয়, দুর্বল পারফরমেন্সে সরানো হয়েছে ফারুক আহমেদকে, বললেন ক্রীড়া উপদেষ্টা। বিসিবিতে হস্তক্ষেপ করেনি সরকার। স্বাগত সান্ধ্য বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাইম আবির এবং আমি সুমাইয়া রাত্রি। নানা ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্র ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার লন্ডনের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এমন মন্তব্য করেন। লন্ডন থেকে আরো জানাবেন শরীফুল ইসলাম চৌধুরী। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে লন্ডন বিএনপি। কর্মব্যস্ত দিনেও অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরের হাজারো নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য সকলের দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্মরণ করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে অসংখ্য বিএনপির নেতাকর্মী, সাধারণ ছাত্র জনতাকে হত্যার পাশাপাশি 66 জন শিশুকে হত্যা করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। এই পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে, কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। জাতিসংঘের হিসাব মোতাবেক 66 জন শিশুকে হত্যা করেছিল তারা। তারেক রহমান আরো বলেন, নানা ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক একইভাবে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে। দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্র গঠনের বিভিন্ন পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জিয়াউর রহমান। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। কেবল একটি দল ডিসেম্বরের নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। নির্বাচনের কথা শুনলেই প্রধান উপদেষ্টা নারাজ, এমন মন্তব্য করে দলটির নেতারা বলছেন, একটি গোষ্ঠী ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের কথা বলছে। এদিকে আগামী সোমবার আবারও বিএনপিকে ডেকেছেন প্রধান উপদেষ্টা। আরও জানাবেন শাহাদাত অবশ্য। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শিল্পকলা একাডেমিতে শনিবার আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করে জাসস। এ সময় বিএনপির প্রতি প্রধান উপদেষ্টার অবস্থানের সমালোচনা করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দরকার হলে নির্বাচন আদায় করে নেওয়া হবে। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, 5 আগস্টের পর জন্ম নেওয়া কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সবাই নির্বাচন চায়। তাদের শক্তির মাধ্যমে একটি সরকার পরিচালিত হয়, সেই শক্তি যদি না থাকে আপনি সামনের দিকে এগোতে পারবেন। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই, এটাকে বাধাগ্রস্ত করা চলবে না। যদি কেউ বলে শুধুমাত্র একটি দল
ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, একটি কুচক্রী মহল চায় না দেশের নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, তারা চায় বিদেশি প্রভুত্ববাদ। আরও বলেন, 2 জুন আবারও আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টা। যদি সংস্কারের সমস্ত প্রস্তাবের মধ্যে আমরা একমত হওয়ার জন্য আপনারা কন্টিনিউয়াসলি পারসু করতে থাকেন এবং ব্লেম দিতে থাকেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে একমত হয়নি। আমরা লিখিতভাবে বলেছি, আমরা আলোচনা করেছি কি কি বিষয়ে আমরা কাছাকাছি এসেছি এবং কি কি বিষয়ে একমত, নীতিগতভাবে একমত, সেগুলো কম্পাইল করে আপনারা জাতির কাছে প্রকাশ করেন। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। সংস্কার কমিশনের সব প্রস্তাবে সব রাজনৈতিক দলের কেন একমত হতেই হবে এমন প্রশ্ন তুলে বিএনপির এই নেতা আরও বলেন, সংস্কারের কথা বলে বিলম্বিত করা হচ্ছে জাতীয় নির্বাচন। শাহাদাত অফরো, এখন, ঢাকা। সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় পর্যায়ের বৈঠক শুরু হবে। আগামী 2 জুন বিকেল 4টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে সর্বদলীয় বৈঠকে অংশ নেবেন। ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি ও এনসিপি সহ প্রধান রাজনৈতিক দলগুলোকে। চিঠিতে দলগুলোকে রোববার দুপুর 12টার মধ্যে প্রতিনিধিদের নাম জানানোর অনুরোধ করা হয়। গত 19 মে বর্ধিত আলোচনার মাধ্যমে শেষ হয় কমিশনের প্রথম পর্যায়ের বৈঠক। ঐকমত্য কমিশনের জানায়, 2য় পর্যায়ের আলোচনা হবে দলগুলোর মধ্যে দ্বিমত হওয়া বিষয়গুলো নিয়ে। গুরুত্ব পাবে জাতীয় নির্বাচনের প্রক্রিয়া ও সময়কাল। জুলাই গণহত্যায় ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শুনানি আগামীকাল, যা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে, জানিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এদিকে প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে চিফ প্রসিকিউটর জানান, জুলাই গণহত্যায় ডিসেম্বরের মধ্যেই বিচার দৃশ্যমান হবে। আরও জানাচ্ছেন মশিউর অনিক। জাতিসংঘের প্রতিবেদনে প্রায় 1400 ছাত্র জনতা নিহত হয়েছে গত জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে। বিভিন্ন সময় ট্রাইব্যুনালে তুলে ধরা হয়, মানবতা বিরোধী এই সব অপরাধে মাস্টার মাইন্ড হিসেবে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে এই সমস্ত কথা জানান তিনি। গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে, অন্তত 10-15টা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। আন্তর্জাতিক মানদণ্ড ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করায় বিচারিক কাজ সময় সাপেক্ষ হলেও তা সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে বলেও জানান প্রসিকিউশন। আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড মেনটেন করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, অতীতে যেগুলো হয়েছে সেগুলো যাতে না হয়, সেগুলোর ব্যাপারে আমরা খুবই সতর্ক এবং সাবধান আছি। যাতে করে বিচার হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু কোন রকমের আইনের ব্যত্যয় যাতে না হয়। এদিকে রোববার শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের মাধ্যমে প্রথমবারের মতো আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। মশিউর অনিক, এখন, ঢাকা। আবির, আমরা গত কয়েকদিন ধরে দেখেছি টানা বৃষ্টি পড়ছে।
এবং আজও কিন্তু একই চিত্র দেখেছি। দুপুরের পর থেকে নগরীতে বৃষ্টি ঝরছে এবং এদিকে টানা বৃষ্টিতে জলবদ্ধতার কবলেও কিন্তু সিলেট নগরী। এবং আমরা যদি গতকালকের কথা বলি, গতকালকের পরে আজ কিন্তু দুপুরের আগ পর্যন্ত খানিকটা বৃষ্টি ছিল না এবং মনে হচ্ছিল যে অবস্থার উন্নতি হবে, কিন্তু দুপুরের পর থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে গুরুত্বপূর্ণ যে সড়ক, সেই সড়কগুলোতে পানি জমে গেছে এবং জনদুর্ভোগ তৈরি হয়েছে। নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে ঢাকা থেকে যুক্ত হবেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। শুরুতেই যেতে চাই জাবেদ, আপনার কাছে একটু জানাবেন যে দুপুরের পর থেকে বা সারাদিনে আপনার কাছে কি তথ্য আছে, কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং এই যে জনজীবনে ভোগান্তি, নগরবাসী কি বলছেন? আবির, আষাঢ় এবং বর্ষাকাল কিন্তু বেশ আসন্ন। এই সময়টায় আকাশে সঞ্চালনশীল মেঘমালা থাকে এবং সাগরে বায়ুতাড়িত বাতাস থাকে, যার ফলে কিন্তু এই সময়টা বৃষ্টি হয়, সেটি স্বাভাবিক। আমরা আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলেছি, আবহাওয়াবিদরা আমাদের যে বিষয়টা জানিয়েছে যে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে এই যে বৃষ্টিপাত সেটি ঢাকাসহ এবং অন্যান্য জেলায় সেটি কমে আসতে পারে। আপনার যে প্রশ্নটি সেটির উত্তর যদি দিতে হয় তাহলে আবহাওয়াবিদরা আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত বৃষ্টিপাতের যে হালনাগাদ তথ্য সেটি রাত 9টা নাগাদ প্রকাশ করা হবে, কিন্তু গত 24 ঘন্টায় চট্টগ্রামের বান্দরবান বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে 141 মিলিমিটার এবং এর পরপরই সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজশাহী অঞ্চলে। বৃষ্টিপাত যেহেতু হচ্ছে, আপনি যেমনটি বলছেন, বৃষ্টির সঙ্গে ভোগান্তির একটি সম্পর্ক থাকে। এখন যেহেতু অফিস ফেরত মানুষ বাসায় ফিরছেন, অফিস আদালত ব্যাংক বিমা ছুটি হয়েছে, মানুষ ঘরমুখ মানুষ সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েছেন। আমরা পথে নেমে দেখেছি মানুষ গণপরিবহন, সিএনজি, রিক্সা সেগুলো নিয়ে কিন্তু বেশ বিড়ম্বনায় পড়েছেন এবং যেগুলো সঙ্গে কিন্তু ভাড়ার একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ সিএনজি এবং অটোরিক্সাগুলো দুগুণ ভাড়া চাচ্ছেন যাত্রীদের কাছ থেকে। যেহেতু ঈদুল আজহা বেশ আসন্ন, এই সময়টায় শপিং মল, বিপণী বিতানগুলোতে ক্রেতাদের একটু উপস্থিতি থাকে। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে এই বৃষ্টি ভেজা দিনে আসলে কাক ভেজা হয়ে জবুথুবু অবস্থায় ক্রেতারা দোকানে এবং শপিং মলে কম আসছেন। বিক্রেতারা যে বিষয়টি বলছেন, দোকানিরা আমাদেরকে জানিয়েছে যে এই যে নিউ মার্কেট কেন্দ্রিক যে শপিং মল, বিপণী বিতান, দোকানঘর রয়েছে সেগুলোতে পানি উঠে যাওয়ায় কিন্তু ক্রেতারা এই মার্কেট বিমুখ হয়েছেন, যে কারণে বিক্রি বাট্টা কমেছে, বিক্রয়ের লক্ষ্যমাত্রা এখনো পূরণ হয়নি এবং তারা বেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের পণ্য ভিজে যাওয়ার কারণে। নিশ্চয় ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে বিকেল নাগাদ যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির কারণেই কিন্তু এই যে সায়েন্স ল্যাব থেকে আজিমপুরের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু একদম পানির নিচে তলিয়ে রয়েছে। আমরা দেখেছি অন্যান্য সড়ক অর্থাৎ বেলি রোড, আরামবাগ, নটরডেমের পাশাপাশি রাজারবাগের কিছু সড়ক আমরা দেখেছি সেখানে আসলে পানিতে কিন্তু তলিয়ে রয়েছে। এই পানি যে নিষ্কাশন ব্যবস্থা কিন্তু সিটি কর্পোরেশন এরই মধ্যে কাজ করছে বলে কিন্তু আমরা জেনেছি। আবির, রাজধানীর খবর শুনছিলাম সহকর্মী জাবেদ আবদুল্লাহর কাছ থেকে। এবার যেতে চাই সিলেটে গোলজারের কাছে। গোলজার, আপনি তো বিকেল থেকে বৃষ্টির খবর জানিয়ে আসেন, এখন আসলে সেখানকার কি অবস্থা? সড়কগুলো কি ডুবে গেছে কিনা জানাবেন? দেখুন, রাত্রি আসলে দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি এখন পর্যন্ত চলমান রয়েছে। এখন সন্ধে 7টা বাজে, এখনও কিন্তু সিলেট শহরে বৃষ্টি থামেনি। তো কোনো কোনো এলাকায় ডুবছে, আবার কোনো কোনো এলাকায় যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেই এলাকার পানি নামছে। আমরা যদি একটু দেখাই সার্বিক পরিস্থিতি, যে এখনও কিন্তু কোনো কোনো সড়কে প্রায় হাঁটু সমান পানি রয়েছে এবং এই পানিতে আসলে সাধারণ মানুষ যারা আছেন কিংবা শিক্ষার্থী যারা আছেন তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এবং দিন জুড়েই আসলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি আসলে চোখে পড়ার মতো ছিল এবং এখানকার স্থায়ী বাসিন্দা যারা আছেন তারা বলছেন প্রতি বছরই কিন্তু তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হন। সুতরাং নগর জলাবদ্ধতা এটি একে অন্যের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে এবং শহরবাসী যেটি বলছেন যে আসলে সিটি কর্পোরেশনের পরিকল্পিত কাজ না থাকায় প্রতি বছরই কিন্তু এরকম জলাবদ্ধতা এবং নগরের মানুষের ভোগান্তি প্রতিনিয়ত হয়ে দাঁড়িয়েছে। যদিও ইতিমধ্যে আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টি চলমান থাকবে আজকে রাতভর বা আগামীকালও থাকতে পারে। আপনি জানেন যে ভারতের মেঘালয় যদি বৃষ্টিপাত হয় সেই প্রভাব সিলেট অঞ্চলে পড়ে, এবারও কিন্তু ব্যতিক্রম নয় এবং আবহাওয়া অধিদপ্তর, জেলা প্রশাসন সহ সব জায়গা থেকে ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বলা হচ্ছে যে যদি কোনো এলাকায় পানি বাড়ে সেই এলাকার মানুষজন যাতে দ্রুত প্রশাসনের সহযোগিতা নিতে চাইলে তারা যাতে জানান। তবে আজকে বৃষ্টিপাত দুপুরের তুলনায় এখন কিছুটা কমেছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত হচ্ছে না, হালকা বৃষ্টিপাত, হয়তো বা সময়ের সাথে সাথে শহরের পানি নেমে যাবে। তবে যদি ভারতীয় পাহাড়ি ঢল যেটি আছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে সিলেট অঞ্চলের যে নিম্নাঞ্চলগুলো আছে, বিশেষ করে উপজেলা ভিত্তিক সীমান্ত এলাকা যেগুলো আছে সেগুলো আসলে আশঙ্কা করা হচ্ছে যে বন্যা হতে পারে। তো সব মিলিয়ে বৃষ্টি আসলে চলমান রয়েছে, পাশাপাশি নগরবাসীর যে ভোগান্তি সেটি তো রয়েছেই। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য সিলেটের জলাবদ্ধতার রাত্রে।
সিলেট এবং রাজধানী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন জলাবদ্ধতার খবর। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবিতে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন পুলিশ সদস্য সহ 5 জন। বিকেলে 4টার দিকে উপজেলার করিম বাজারের কিছু দূরে এই দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড জানায় দুপুর 2টায় হাতিয়ার ভাসানচর থেকে হরিণী ইউনিয়নের করিম বাজার ঘাটের উদ্দেশ্যে পুলিশ সদস্য, এনজিও প্রতিনিধি দল সহ 39 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে ট্রলারটি করিম বাজার থেকে 1 কিলোমিটার দূরে পৌঁছালে বৈরী আবহাওয়া ও মেঘনার উত্তাল ঢেউয়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড, নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা 32 জনকে জীবিত ও 2 জনের মরদেহ উদ্ধার করেছে। বাকি 5 জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে বৈরী আবহাওয়ায় 3 দিন ধরে সন্দ্বীপের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নৌ যোগাযোগ বন্ধ হয় বিপাকে এই অঞ্চলের মানুষ। জোয়ারের তোড়ে লন্ডভন্ড হয়েছে ফেরিঘাট, ডুবে গেছে পন্টন। এতে ঘাটে কয়েকদিন ধরে আটকা পড়ে আছে পণ্যবাহী যানবাহন। বৈরী আবহাওয়ায় রাজধানীর পশুর হাট ক্রেতা শূন্য, পশু সরবরাহ বেশ কম। কোরবানির 2-1 দিন আগে বিক্রি বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। রাজধানীর কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেছে এখনও চলছে হাট ব্যবস্থাপনার প্রস্তুতি। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে গরুবাহী ট্রাক এসে থামছে হাটে, তবে সংখ্যায় সামান্যই। প্রতিটি হাটেই অল্প সংখ্যক গরু, ছাগল ও ভেড়া বেঁধে রেখেছেন বিক্রেতারা। এদিকে হাটও প্রায় ক্রেতা শূন্য। গেল কয়েকদিন দর্শনার্থীর সমাগম থাকলেও শনিবার দুপুর থেকে বৃষ্টি হওয়ায় তাও নেই একেবারেই। হাতে গোনা 2-1 জন যারা আসছেন তাদের অভিযোগ ব্যাপারীর চড়া মূল্য হাঁকাচ্ছেন। সামনের দিনগুলোতে হাটে পর্যাপ্ত পশু এলে দাম কমবে বলে আশাবাদী তারা। এদিকে বিক্রেতারা বলছেন পর্যাপ্ত পশুর মজুদ রয়েছে, তাদের ক্রেতা চাহিদা অনুযায়ী সরবরাহ করা হবে। একটু গরু দেখার জন্য আর কি, যদি বুঝে হয় আল্লাহ চায়, যদি কিসমতে থাকে হয়তো কিনতেও পারে ইনশাল্লাহ। বাজারের অবস্থা ভালো না, এখনো বিক্রয় করতে পারেনি। মোটামুটি বেচা কিনা চলতেছে, কাস্টমার আইতেছে, দেখতেছে। আমরা তো নিয়ে এসেছি দেওয়ার জন্যই, কোনো বিক্রি হচ্ছে না, বসে আছি। এদিকে কোরবানির দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে বগুড়ায় হাটগুলোতে বাড়ছে পশুর সরবরাহ। অনেক ক্রেতা ওজন করে গরু কেনার জন্য ছুটছেন খামারগুলোতে। গরুর লাইভ ওয়েট ধরা হচ্ছে 450 থেকে 500 কেজি দরে। কিছু কিছু খামার বিক্রিতে বাড়তি সুবিধাও দিচ্ছে। মাজিদুর রহমানের প্রতিবেদন আর ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ার দুপচাচিয়া উপজেলার ধাপের হাট, জেলার বড় পশুর হাট। এবার পশুর সরবরাহ বেড়েছে কয়েক গুণ। দূর দূরান্ত থেকে হাটে এসেছেন ব্যাপারী। হাটবারে প্রায় শতাধিক পশুসহ ট্রাক যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ অন্যান্য জায়গায়। দাম নিয়ে সন্তুষ্ট বেশিরভাগ ক্রেতা বিক্রেতা। এখন মোটামুটি অবস্থা ভালো, কিন্তু গরুর দামটা একটু কম, আশা অনুরূপ দাম পাচ্ছি না। 20,000-30,000 টাকা খিলাতে গেছে আমাকে। এই গরুর দাম এখন 1,05,000 দাম বলতেছে, তাহলে আমাকে লস না। কয়েকদিন আগে যে বাজার ছিল সে বাজার এখন নাই, এখন অনেক বেশি হয়ে গেছে, অনেক দাম বাড়তি এসে গেছে। গত বছরের তুলনায় এই বছর গরুর আমদানি বেশি এবং বর্তমানে কেনাবেচাও ভালো। জেলায় খামারগুলোতে এবার চাহিদার তুলনায় বেশি পশু পালন হয়েছে, তবে পশুখাদ্যের দাম বাড়ায় এবার লাভ কম হতে পারে শঙ্কা খামারিদের। ক্রেতা আকর্ষণে কুরবানির পশুর সাথে বিভিন্ন উপহার দিচ্ছেন অনেক খামারি। এই খামার থেকে যারা গরু ক্রয় করছেন তাদেরকে বিশেষ কিছু সুবিধা দিচ্ছি। এখান থেকে গরু ক্রয় করলে ঈদের দিনে সকালবেলা পর্যন্ত সরবরাহের সুযোগ আছে। আমরা যদি ঘাস, কোল, গোড়া, বসি এগুলো যদি আমরা একটু কম দামে কিনতে পারতাম তাহলে আমরা লাভবান হতে পারতাম। প্রাণী সম্পদ বিভাগ বলছে পশুদের জৈব খাবার, রোগবালাই চিহ্নিত করে ঔষধ সহ খামারিদের দেওয়া হচ্ছে বিভিন্ন সহায়তা। এছাড়া পশু কেনাবেচার উপর নজরদারির কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। কেমিক্যাল বা স্টেরয়েড ইউজ করছে নট এ সিঙ্গেল ফার্ম বগুড়াতে নাই, কারণ আমরা অত্যন্ত ক্লোজ সুপারভিশন করছি। এগুলি ঘাসের বাজারও সৃষ্টি করেছি। বগুড়াতে কিন্তু ঘাস বিক্রি, কাঁচা ঘাস বিক্রি কিন্তু অনেকগুলো স্পট রয়েছে, সেই স্পটগুলোকে আমরা তদারকি করছি। বগুড়াতে এবার 7,46,842টি কুরবানি উপযোগী পশু রয়েছে।
মাজেদুর রহমান, এখন বগুড়া। মানবিক করিডোরের বিষয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে ঝুঁকির প্রশ্ন তুলে বিরোধিতা এসেছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। বিকেলে বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সিরডাপ। করিডোরের বিষয়ে রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করবার কথা বলেন বক্তারা। এ সময় কাতারে করিডোর নিয়ে সরকারের বিরুদ্ধে গোপনে আলোচনার অভিযোগ করেন বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাবেন বাইজিদ সাদ। রাখাইনের জন্য বাংলাদেশের মানবিক করিডোর কিংবা চ্যানেল ইস্যুতে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে ঝুঁকির প্রশ্ন তুলে বিতর্ক উঠেছে নানা মহলে। তারা তো এসব করেনি নাই, বরং নিজেরা আবার গোপন চুক্তিতে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছেন তারা। এমন প্রেক্ষাপটে শনিবার বিকেলে বাংলাদেশের ভূ রাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সিরডাপ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনায় নিরাপত্তা বিশ্লেষক জগলুল আহসান বলেন, করিডোরের সাথে জাতীয় নিরাপত্তা জড়িত। এমন সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য অংশীজনদের সাথে খোলামেলা আলোচনা করে নিতে হবে। এই করিডোরটি অন্য কোনো দেশ দ্বারা পরিচালিত হলে তা বাংলাদেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিরাট হুমকি হবে। উপরন্তু এটি যদি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের নানান ভূ রাজনৈতিক কূটকৌশলের জন্য ব্যবহৃত হয়, তা বাংলাদেশের জন্য হবে একটি বড় নিরাপত্তাজনিত হুমকি। কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেন রাজনীতিবিদরা। সমাজের কারোর সাথে কোনো আলোচনা, মত বিনিময়, কোনো যোগাযোগ, কোনো পরামর্শ করবার কোনো প্রয়োজন বোধ করেনি। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যথেষ্ট করেছেন। Hire Google TV, endless color, smart living. আমি দাবি করছি প্রফেসর ইউনূস আমাদেরকে ক্লিয়ার করেন যে আসলে আমরা কোনটা নিয়েছি। এটা কি হিউম্যান চ্যানেল? করিডোর তো অসম্ভব। করিডোর করতে হলে আপনাকে জান্তা সরকারকে এখানে ইনভলভ করতে হবে, এখানে আরাকান আর্মিকে ইনভলভ করতে হবে, বাংলাদেশকে ইনভলভ হতে হবে, এটা একটা চুক্তি হতে হবে। এই বিচারের দোহাই দিয়ে কিংবা সংস্কারের দোহাই দিয়ে এই মুহূর্তে নির্বাচনের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেই। যত তাড়াতাড়ি একটা ভালো নির্বাচন করে একটা আমাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে পারি, ততই আমাদের জন্য সিকিউরিটি এনশিওর হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অস্বীকার করলেও করিডোর নিয়ে সরকার আলোচনা চালাচ্ছে। পরবর্তীতে আবার বলা হলো যে কি এটা আলোচনাই হয় নাই, হবেও না। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আলোচনা অব্যাহত আছে। এই যে কাতারে যেটা আলোচনা হয়েছে এটা আমরা জানি। এই পুরো বিষয়টার মধ্যে এত গোপনীয়তার কি আছে সেটা আমি বুঝতে পারছি না। সবকিছু করা হচ্ছে কিন্তু নির্বাচনী সংস্কারের ব্যাপারে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। মানবিক করিডোরের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেবার আগে জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করা উচিত বলে মত দেন বক্তারা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। দুর্নীতির কারণে নয়, বরং দুর্বল পারফরম্যান্সের কারণেই ফারুক আহমেদকে সরানো হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গঠনতন্ত্র মেনে তাকে অপসারণ করায় আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা নেই বলে জানান তিনি। আগামী নির্বাচনে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পরিচালক নির্বাচিত হবেন বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। তাসওয়ার নাফের প্রতিবেদন। বোর্ড পরিচালকদের অসংখ্য অভিযোগ সহ অনাস্থা চিঠি আর বিপিএল অব্যবস্থাপনার সব দায় মাথায় নিয়ে বিসিবি সভাপতির পদ থেকে অব্যাহতি নিতে হয় ফারুক আহমেদকে। যদিও এর একদিন আগেও তিনি জোর গলায় বলেছিলেন যথাযথ কারণ কিংবা অভিযোগ না দেখাতে পারলে পদত্যাগ করবেন না তিনি। নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব নেওয়ার একদিন পর ফারুক আহমেদকে অপসারণের কারণ খোলাসা করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে দুর্নীতির কারণে নয়, মূলত দেশের ক্রিকেটের পারফরমেন্সের কারণেই তার পরিচালক পদ বাতিল করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া বিপিএল এ দলগুলোর আর্থিক অনিয়মের বিষয়গুলো নিয়েও ফারুক আহমেদের দায়সারা ভাব ছিল বলেও জানান তিনি। এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএল এ অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএল এ যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন, সেগুলোতে মোটামুটি ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আপনারা জানেন যে সরকারকে পর্যন্ত প্লেয়ারদের বেতন দেওয়া, হোটেলের টাকা দেওয়ার জন্য সরকারকে পর্যন্ত ইনভলভ হতে হয়েছে। 8-9 জন ডিরেক্টর আছেন, তারা কেউই আসলে ওনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না।
প্রশ্ন উঠেছিল বিসিবির সভাপতি পদে সরকারের হস্তক্ষেপে আইসিসি নিষেধাজ্ঞার শঙ্কা নিয়েও। তবে আসিফ মাহমুদ জানান, গঠনতন্ত্র মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করিনি। আপনারা যদি ভালোভাবে দেখেন, আমরা তার পরিচালক মনোনয়নটা তো সরিয়ে নিয়েছি। বোর্ডের যারা আছেন তারা নিয়ম অনুসারে আইসিসির যে গাইডলাইন আছে, যে কনস্টিটিউশন আছে আমাদের ক্রিকেট বোর্ডের, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আরেকজনকে প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করা। অক্টোবরে বিসিবি নির্বাচন, সেখানে পূর্ণাঙ্গ 25 জনের পরিচালক কমিটি সহ স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। নির্বাচনের মাধ্যমে বিসিবিতে একটা লিডারশিপ ট্রানজিশন হবে। তখন আমি মনে করি যে প্রকৃত ক্রীড়া সংগঠক এবং ক্রিকেটের প্রকৃতভাবে ক্রিকেটের জন্য কাজ করতে পারবে এমন ব্যক্তিত্ব সামনে বিসিবিতে আসবে। তাসওয়ান নাফি, এখন, ঢাকা। রাজনীতিবিদদের সঙ্গে অনেক বিষয় নিয়ে সরকারের আলোচনা হলেও অর্থনীতি নিয়ে কোনো আলাপ হচ্ছে না বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে এক প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্যে তিনি বলেন, আর্থিক খাত এখনও ভঙ্গুর অবস্থায় আছে, তাই এবারের বাজেট একটা নতুন উৎস হতে পারত। অবৈধভাবে উপার্জন করা অর্থ বাজেটের রাজস্ব খাতে নিয়ে আসা যেত, যদিও এরকম কোনো প্রতিফলন এখনও দেখা যাচ্ছে না। আরও জানাবেন সিউল আহমেদ। শিগগিরই ঘোষণা করা হবে 2025-26 অর্থ বছরের বাজেট। তার আগে বিভিন্ন মহলে এই বাজেট নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কারণ কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেন অর্থনীতিবিদ ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় উঠে আসে আগামী বাজেটের বিভিন্ন দিক। আলোচকরা বলেন, বিগত সরকারের বাজেট ছিল লুটপাটের বাজেট। এছাড়াও আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান মিথ্যাভাবে প্রচার করা হতো বলেও অভিযোগ করা হয়। আমরা বিগত সরকারের আমলে দেখেছি প্রত্যেকটি বাজেট, যেটি বিশেষ করে গত 15-16 বছরের বাজেটের কথা বলি, প্রত্যেকটি বাজেট লুটপাটের জন্য সে বাজেট করা হয়েছিল। সে বাজেট করা হচ্ছে দুর্নীতির জন্য, সে বাজেট করা হচ্ছে অর্থ পাচারের জন্য, সে বাজেট করা হচ্ছে ব্যাংক লুটের জন্য। সুতরাং গত সরকারের আমলের যে বাজেটগুলি আমরা দেখেছি, সেই বাজেটগুলি দেশকে লুটপাট করে একেবারে খাদের কিনারে নিয়ে যাবার জন্য সেই বাজেট ঘোষণা করা হয়েছিল। সেই বাজেট আমরা প্রণয়ন করতে দেখেছি। এ সময় অন্তর্বর্তী সরকারের এই বাজেটকেও গতানুগতিক বাজেট বলে আখ্যায়িত করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, আর্থিক খাত এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে। হ্যাঁ, এটা গতানুগতিকই দুঃখজনকভাবে হতে যাচ্ছে। কারণ এইটা গতানুগতিক না করতে হলে যে কাঠামোগত বা গঠনমূলক যে আলোচনাটা দরকার, আমার পরিতাপ যে সেইটা সেভাবে হয়নি। আমরা চোখের সামনে দেখছি বিত্ত বৈভব অসাম্য কিভাবে বৃদ্ধি পেয়েছে। 10% মানুষের হাতে 85% সম্পদ চলে গেছে। তাহলে সম্পদের কোন কোন জায়গাগুলোই আমাদের করের দৃষ্টিগোচরের বাইরে রয়ে যাচ্ছে। এদিকে রাজনীতিবিদদের সঙ্গে সরকার অন্যান্য অনেক বিষয়ে কথা বললেও অর্থনীতি নিয়ে কোনো কথা বলছে না বলে মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, এবার বাজেটে একটা নতুন উৎস হতে পারত, অবৈধভাবে আয় করা অর্থ বাজেটের রাজস্ব খাতে নিয়ে আসা। তবে এরকম কোনো প্রতিফলন এখনো দেখা যায়নি বলেও জানান এই অর্থনীতিবিদ। নির্বাচন যদি আগামীতে হয়, তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা যেগুলির কথা এখন বলা হচ্ছে এবং সংস্কার, সেগুলি যে অব্যাহত থাকবে সেইটার আস্থা পেতে চায়। বাজেট নিয়ে তো সরকার রাজনীতিবিদদের সাথে আলোচনা করেছেন, এমনটা তো আমি শুনি নাই। এছাড়াও ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে আগামী বাজেটকে জনমুখী করা সহ রাজস্ব সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে 10 দফা সুপারিশ দেওয়া হয়। আমরা তাহলে সেগুলি করে। সিউল আহমেদ, এখন, ঢাকা। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় প্রমাণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এমন মন্তব্য করে আবার উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ঢাবি ছাত্রদল। দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। শহীদ সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং সাম্প্রতিক রাজনৈতিক নিয়মাবলী নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদল সভাপতি বলেন, যত দ্রুত সম্ভব সাম্য হত্যার রহস্য সকলের সামনে উন্মোচন করতে হবে এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে। এ সময় নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দাবিতে চলমান আন্দোলন আরও জোরালো করবার হুঁশিয়ারি দিয়ে এই ছাত্রদল নেতা বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দায় কোনোভাবেই এড়াতে পারে না বর্তমান প্রশাসন। যৌক্তিক দাবি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও ছাত্রদলের সঙ্গে সামিল হবার আহ্বান জানান গণেশ চন্দ্র রায়। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের বিরুদ্ধে হল দখল, চাঁদাবাজি, আধিপত্যবাদের অভিযোগ এনে নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির শাখার সভাপতি এস এম ফরহাদ।
এ সময় তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রদল যদি এমন কর্মকাণ্ড অব্যাহত রাখে তাহলে তাদেরকেও ছাত্রলীগের মতো দেশ ছাড়া করা হবে। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে ঢাকা মহানগর উত্তর শাখা শিবিরের মানববন্ধনে তিনি বলেন, যারা বিগত আমলে ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করছে তাদের ফাঁদে পা দিয়েছে ছাত্রদল। বিভিন্ন অপকর্মের সাথে ছাত্রদলের যেসব নেতাকর্মীরা জড়িত তাদেরকে বহিষ্কারের আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির শাখার সভাপতি। বক্তারা বলেন, ছাত্রদল ও বাম সংগঠন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধূলিসাৎ করেছে। ক্যাম্পাসে আর কেউ আধিপত্য বা দখলদারের ভূমিকায় আসলে ছাত্র শিবির রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। রাজধানীর দারুস সালামে 2 যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও আরেকজনের পরিচয় মেলেনি। পুলিশ জানিয়েছে, শনিবার দুপুর 1টার দিকে খবর পেয়ে আহমেদনগরের হাড্ডিপট্টি এলাকার একটি বাড়ি থেকে একজনের এবং পাশের রাস্তা থেকে অন্যজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দুপুর 12টার দিকে 2 যুবককে পিটিয়ে হত্যা করা হয়। নিহতদের একজনের নাম তানভীর। তার বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদক মামলা রয়েছে। আরেকজনের পরিচয় জানা যায়নি। হত্যায় জড়িতদের শনাক্ত করবার চেষ্টা চলছে বলে জানান পুলিশ। কিছু গ্রুপ রয়েছে, যে গ্রুপ তারা নিজেরা কোথায় আছেন? আমরা একটা তথ্য পেয়েছি দুপুর 12টার দিকে যে আহমদনগর হাড্ডিপট্টিতে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গেছি, লাস্টে রিকভার করছি। একজনের আইডেন্টিটি পাওয়া গেছে, তার নাম তানভীর। আরেকজনটা পাওয়া যায়নি। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এইটা আমরা যাচাই বাছাই করে দেখছি, তারপর একটা তথ্য আপনাকে দিতে পারবো। ওয়াসিমের মতো বেদনা ও বীরত্বের গল্প জুলাই জাদুঘরে সংরক্ষণের কথা জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এখান থেকে শিক্ষা নিতে পারলে ভবিষ্যতে বাংলাদেশে আর এমন খুনের আবির্ভাব ঘটবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। বিকেলে কক্সবাজারের পেকুয়ায় জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সাথে দেখা করে এমন মন্তব্য করেন তিনি। জুলাই একই সঙ্গে আমাদের জন্য খুবই বীরত্বের গল্প, আবার একই সঙ্গে ভয়াবহ বেদনার গল্প। আপনি যদি ওয়াসিমের বাবার গল্প, এরকম আরো কত হাজার ওয়াসিম মারা গেছে। বেদনা এবং বীরত্ব এই দুইটাকেই এই দুইটা আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই দুইটাকে আমরা আমাদের জুলাই জাদুঘরে সংরক্ষণ করতে চাই অ্যাজ এ লিভিং হিস্ট্রি, যাতে আজ থেকে 50 বছর পরে যখন আমরা থাকবো না, পরের প্রজন্ম যেন ওখানে গিয়ে জানতে পারে কি হয়েছিল, এবং সেখান থেকে যেন ওরা এই শিক্ষাটা নিতে পারে যে কি করা যাবে না আর বাংলাদেশে। অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যেন এইটা যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে বাংলাদেশে এরকম খুনির আর আবির্ভাব ঘটবে না। এবার দেশের বাইরের প্রসঙ্গ। গাজা উপত্যকাকে বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত স্থান হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক সহায়তা বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে গাজার রাফা সীমান্তের পশ্চিমাঞ্চলে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে 2 জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। এছাড়া খান ইউনিসের পূর্বাঞ্চলে আইডিএফের হামলায় প্রাণ গেছে আরও একজনের। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 54,300 ছাড়িয়েছে। এখনও পর্যন্ত আহত হয়েছেন প্রায় 1,24,000 ফিলিস্তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বশেষ যুদ্ধবিরতির যে প্রস্তাব উত্থাপন করা হয়েছে তা অতি দ্রুত কার্যকর হবে বলে আশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ করছি সান্ধ্যবাজার। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। নানা ষড়যন্ত্রে ব্যাহত গণতন্ত্র। লন্ডনে তারেক রহমান, কাতারে করিডোর নিয়ে সরকারের বিরুদ্ধে গোপনে আলোচনার অভিযোগ। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি কাল। বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে। সিলেটে ভারী বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে। হাতিয়ায় ট্রলার ডুবিতে 2 জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ 5, যোগাযোগ বিচ্ছিন্ন সন্দ্বীপ। অবৈধ আয়ের অর্থ বাজেটের রাজস্ব খাতে আনার সুযোগ ছিল বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। কর আদায়ে 10 সুপারিশ। এবং দুর্নীতি নয়, দুর্বল পারফরমেন্সে সরানো হয়েছে ফারুক আহমেদকে, বললেন ক্রীড়া উপদেষ্টা। বিসিবিতে হস্তক্ষেপ করেনি সরকার।
এই ছিল শান্তবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।